সালের 5 আগস্ট পরবর্তী লীগের নেতারা নিরাপদ আশ্রয়ে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করার পরেও তারা নিরাপদ ছিল না। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা লীগের নেতাকর্মীদের প্রাইভেসি ব্রেক করেছে। অসংখ্য তথ্য আমাদের কাছে ছিল, আমরা অনেকবার বলার চেষ্টা করেছি। রাজনৈতিকভাবে অনিরাপদ ছিল লীগের নেতাকর্মীরা, বিশেষ করে প্রভাবশালী যারা নেতাকর্মী ছিল। বিভিন্ন সময় আপনারা দেখেছেন তাদের বিভিন্ন ভিডিও ফুটেজ, তাদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের যারা নেতাকর্মী ছিল তারাই এই সব কিছু প্রচার করেছে, জামাতিদের কাছে পৌঁছে দিয়েছে। বিশেষ করে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, তার কাছে এই বিষয়গুলা ব্যাপক আকারে আসতো। এগুলা কিন্তু দৃশ্যমান সত্য। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা লীগের সেই সব নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা বলবে, তারা সত্যিটাই বলবে, মিথ্যা কথা বলবে না। জুলাই আন্দোলনের সময় মমতা ব্যানার্জি ফুয়েলের মতো বাংলাদেশে কাজ করেছে। 21 জুলাইয়ের সমাবেশে সে অর্থাৎ মমতা বলেছিল বাংলাদেশের পরিস্থিতির উপর তারা নজর রাখছে এবং অসহায় মানুষ এপারে এলে আশ্রয় দেবে। অর্থাৎ জুলাই সন্ত্রাসে যারা লিপ্ত ছিল, যারা রাস্তায় নেমে রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেছে, যারা রাস্তায় নেমে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য মমতা ব্যানার্জি আহ্বান জানিয়েছিল এবং আশ্রয় দিয়েছিল। তার এই আশ্রয় সংক্রান্ত মন্তব্যকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক বলে অভিহিত করেছিল এবং এটার প্রতিবাদও জানিয়েছিল। তবে মমতার বক্তব্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিল যে বাংলাদেশে সত্যি গণহত্যা হচ্ছে। এছাড়াও জুলাই আন্দোলনের সময় কলকাতায় যাবতীয় যত প্রটেস্ট হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, সেই সব প্রটেস্টের বেশিরভাগই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত। মমতার চাওয়াতেই এই প্রটেস্টগুলা কলকাতায় হয়েছিল। এইটাও দৃশ্যমান সত্য। জামাত শিবিরের সন্ত্রাসীরা আগুন সন্ত্রাস পরবর্তী সময়ে কলকাতায় আশ্রয় নিয়েছে। মমতা জামাতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয়দাতা, যার সবচেয়ে বড় প্রমাণ মেলে 2019 সালের দিকে। কলকাতায় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল সমাবেশে শিবিরের সাবেক নেতাদের দেখা গিয়েছিল। সে সময় এটা নিয়ে কলকাতার বেশ কিছু গণমাধ্যম নিউজও করেছিল এবং পরবর্তীতে অনুসন্ধানী প্রতিবেদনে জানা গিয়েছিল মুসলিম ভোট ব্যাংকের উপর বিশেষ প্রভাব বিস্তারের জন্য মমতা এই বিশেষ উদ্যোগ নিয়েছিল। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় মমতার প্রত্যক্ষ মদদে কলকাতার বুকে স্লোগান উঠেছিল, সিসি হাসিনা লজ্জায় বাঁচি না। স্লোগান দিয়েছিল তৃণমূলের নেতাকর্মীরা, যার সরাসরি মদত ছিল মমতার। এর সাথে যোগ দিয়েছিল বাম সংগঠনের বিভিন্ন ছাত্র নেতৃত্ব। মমতার তত্ত্বাবধানে কলকাতার বুকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান উঠেছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুলে গেলেও আমরা সহসায় ভুলে যাব না। তিস্তা পানি চুক্তি, এইটা নিয়ে জনগণের যে ক্ষোভ, দীর্ঘদিনের ক্ষোভ, এই ক্ষোভের একমাত্র কারণ মমতা। কেন্দ্রীয় সরকারের সম্মতি থাকা সত্ত্বেও, অর্থাৎ বর্তমান বিজেপি সরকারের সম্মতি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের অধীনস্থ হবার কারণে কখনোই তিস্তা চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠেনি। শেখ হাসিনা একাধিকবার চাওয়াতেও মমতা এই চুক্তি বাস্তবায়ন করতে দেয়নি। মমতা একটি রাষ্ট্রের ক্ষুদ্রতম একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ নামক স্বতন্ত্র রাষ্ট্রের প্রধানমন্ত্রী। বৈশ্বিকভাবে শেখ হাসিনার আলাদা আইডেন্টিটি আছে, যেটা তথাকথিত বাংলার ইজারাদার মুখ্যমন্ত্রী জোকার মমতার নাই। প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা পায়, কিন্তু মমতা বাঙালিয়ানা জয় বাংলার অগ্নিকন্যা হিসেবে, বাংলার নেতা হিসেবে বিশ্ব দরবারে শেখ হাসিনাকে মানুষ চেনে, মমতাকে কজন চেনে? ঠিক এ কারণেই মমতার এইরকম হিংসা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতেই পারতেন না। উপরে আমি যতগুলা কারণ বললাম, এসবের জন্য মমতাকে পশ্চিমবঙ্গে গদিচ্যুত দেখতে চাওয়া আমার পরম আনন্দের। শেখ হাসিনাকে খালেদা জিয়ার চাইতেও বেশি হিংসা করা নারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সেটা মানেন বা না মানেন, এটাই সত্য। আমি পশ্চিমবঙ্গে নির্বাচনে কেন বিজেপিকে চাই? কারণ আমি মনে প্রাণে প্রত্যাশা করি বাঙালি সব জায়গায় হুচট খাক। নিজের শেকড় ভুলে যাওয়া এ জাতির পতন দেখে আমি পৈশাচিক আনন্দ পেতে চাই। কারণ যে মানুষটি একটি জাতির জন্ম দিয়েছেন, সেই বঙ্গবন্ধুকে নিজ দেশ অসম্মান করা হয়েছে, তার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। যে ধানমন্ডি 32 ছিল মুক্তিযুদ্ধের সূতিকাগার, আমাদের আবেগের একমাত্র ঠিকানা, সেই বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই কাজ কলকাতার দাদাবাবুরা এসে করেনি, এই কাজ কোনো ভিন দেশের মানুষ এসে করেনি, করেছে এই বঙ্গের একদল অকৃতজ্ঞ অসভ্য বাঙালি, যিনি বুলেট আর গ্রেনেডের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন, যিনি একটা তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে দেশকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। সেই নেত্রীকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, তাকে হত্যা করার একটা পরিকল্পনা ছিল। যারা তাকে হত্যা করতে পারেনি
তাদের আক্ষেপ দেখে আমার এখন মনে প্রাণে ইচ্ছা করে তারা ধ্বংস হোক। তাদের জন্য আমার বিন্দুমাত্র করুণা কাজ করে না। আমি মমতাকে দেখতে পারি না। জুলাই মাসের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে তার প্রত্যক্ষ সমর্থন ছিল। মুর্শিদাবাদে বসে জুলাই সন্ত্রাসীরা যখন একের পর এক চক্রান্ত করেছিল, মমতার সরকার সবকিছু জেনে বুঝে হাত গুটিয়ে বসেছিল। আরেকটা বিষয়, মমতাকে অপছন্দ করা মানে কংগ্রেসের বিরোধিতা করা না। কংগ্রেসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। মমতা আর কংগ্রেসের আদর্শ যে সম্পূর্ণ আলাদা, সেটা মমতার কার্যক্রমের মধ্য দিয়ে বারবার প্রমাণিত হয়েছে এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কংগ্রেস এবং মমতা এক জিনিস না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে হয়তো কয়েক লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী বাঙালিকে ভারত থেকে পাঠিয়ে দেওয়া হবে, এটা জেনেও আমি বিজেপিকে সমর্থন করি। কারণ একটাই, রোহিঙ্গা সমস্যার পাশাপাশি আরো কয়েক লক্ষ মানুষ যখন এদেশে ফেরত আসবে, তখন বাংলাদেশের পরাধীন মন্ত্রী জনাব তারেক রহমান বুঝবে রাষ্ট্র পরিচালনা করা ঠিক কতখানি কঠিন। তখন বুঝবে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়া ঠিক কতখানি কঠিন। তখন আর পিআর টিম দিয়ে জনাব তারেক রহমান এই পরিস্থিতি সামাল দিতে পারবেন না। বাঙালি যখন নিজের কর্মফলের জন্য রাস্তায় বসে কাঁদবে, আমি তখন সেই কান্না দেখে উল্লাস করব। আমাকে অমানুষ বলবেন, বলেন। ধর্মীয় উগ্রবাদী বলবেন, বলেন। যে জাতি নিজের ইতিহাসের সম্মান দিতে জানে না, যে জাতি নিজের অভিভাবককে অসম্মান করে, সে জাতির ধ্বংস হওয়াটাই অনিবার্য। বাঙালি যত বেশি কাঁদবে, আমার ভেতরের দহন তত বেশি শান্ত হবে। অকৃতজ্ঞতার কোনো ক্ষমা হয় না। পৃথিবী কখনোই অকৃতজ্ঞদের ক্ষমা করে না। অগ্রিম অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী জনাব শুভেন্দু অধিকারীকে। মমতা পিসি, আপাতত আপনার চ্যাপ্টার পশ্চিমবঙ্গ থেকে সম্ভবত শেষ হওয়ার খুব সন্নিকটে। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ।